আওয়ামী লীগের কোনো প্রভু নেই, জনগণই শক্তি বললেন শেখ হাসিনা। সরকারের অর্জন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ। শেখ হাসিনা কারো কাছে মাথা নত করে না, বিশেষ বর্ধিত সভায় ওবায়দুল কাদের। অপশক্তি প্রতিরোধে প্রস্তুত তৃণমূল। অর্থ বছরের প্রথম মাসেই রপ্তানি বাণিজ্যে চমক, রিজার্ভের জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। বর্ষায় বারবার ডুবছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী। সিডিএকে দুষছেন সিটি মেয়র। নারায়ণগঞ্জের চনপাড়া, মাদক আর অস্ত্রের অভয়ারণ্য, স্কুলের পোশাকে অবৈধ কারবার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। রবির আলোয় উদ্ভাসিত বাঙালি মনন, প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধায় কবিগুরুকে স্মরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কোনো প্রভু নেই, জনগণই শক্তি। তাই অর্থ সম্পদের দিকে না তাকিয়ে সরকারের অর্জনগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতি শেখ হাসিনা বললেন, খুনি বিএনপির হাতে দেশ কখনোই নিরাপদ নয়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ৭৮টি সাংগঠনিক জেলার তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বর্ধিত সভা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সভার শুরুতেই 15 আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্য ও আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের উদ্দেশ্যে শোক ও নীরবতা পালন করা হয়। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে খুনি চক্র। তাদের দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগেই আস্থা রেখেছে জনগণ। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগিয়েছে বলে আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, আজকের বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের উন্নতি হয়। তাই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করতে তৃণমূলের নেতাদের আহ্বান জানান তিনি। খালেদা জিয়া, তারেক জিয়া বা জিয়াউর রহমান সবকটাই তো খুনি। এরা তো খুনের মাধ্যমেই আসছে। এদের হাতে এদেশের মানুষও নিরাপদ না, দেশও নিরাপদ না। কাজে আপনাদের কাছে আমার অনুরোধ যে আমাদের আওয়ামী লীগের সরকারে আসার পর যে সমস্ত উন্নয়ন আমরা করেছি সেই বিষয়গুলি জনগণের কাছে তুলে ধরতে হবে। জনগণের ভোট পেয়ে আবারও ক্ষমতায় আসতে পারলে দারিদ্রতা থাকবে না বলেও আশ্বস্ত করেন বঙ্গবন্ধু কন্যা। জনগণের ভোট পেয়ে সেবা করার সুযোগ পেলে আমরা দারিদ্র্যের হার কমাতে পারবো। বাংলাদেশের জনগণের হচ্ছে ভোটের মালিক। তারা যদি চায় যে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, প্রতিষ্ঠিত হবে, তাহলে নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আর আওয়ামী লীগ ভোট পেলে এটা সম্ভব হবে, তাছাড়া অন্য কেউ হলে করবে না। পরে তৃণমূলের বিভিন্ন বিষয়, নির্বাচন ও মাঠের আন্দোলন নিয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। শুধু অর্থ সম্পদ দিয়েই জীবনের সবকিছু হয় না, মানুষের সেবা করে তাদের আস্থা বিশ্বাস অর্জন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা কারো কাছে মাথা নত করে না। সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে বলেও জানান তিনি। তৃণমূল নেতারা জানান, আগামী নির্বাচনে সকল অপশক্তিকে প্রতিরোধ করতে প্রস্তুত তারা। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। বিশেষ বর্ধিত সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জানতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা আওয়ামী লীগ নেতাদের মধ্যে দারুণ উচ্ছ্বাস। গ্রন্থ থেকে পাঠ করা হবে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের প্রয়োজনে তৃণমূলের নেতাকর্মীদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান। অনেক রক্ত ঝরার এই বাংলাদেশ, অনেক কষ্টার্জিত এই বাংলাদেশ, আমার পতাকা এই দেশ পাকিস্তানের
বন্ধুদের হাতে আমরা তুলে দেব না। বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা অনুযায়ী মাঠে থাকার অঙ্গীকার করেন তৃণমূল নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর সকল নির্দেশনা আমরা যেভাবে অতীতে বাস্তবায়ন করেছি, এবারও মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। গ্রামগঞ্জে প্রতিটি ঘরে যেভাবে আমরা স্বাধীনতার সুফল জননেত্রী 14 বছরে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখবার জন্য জনগণকে উদ্বুদ্ধ করব। আগামী নির্বাচনে দলকে জয়ী করতে সকল ষড়যন্ত্র প্রতিহত করে নেতাকর্মীরা সজাগ আছে বলেও জানান তৃণমূলের নেতারা। ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মোকাবেলা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সমস্ত কাজ, যে সমস্ত দলীয় প্রোগ্রাম আমরা সুশৃঙ্খলভাবে এবং দূরতার সহিত আমরা পালন করে যাচ্ছি। আমাদের মাঠ এমনভাবে গুছানো আছে, বাংলাদেশ আওয়ামী লীগ লহগড়া উপজেলায় ঐক্যবদ্ধ। নড়াইল 2 আসনে নৌকো বিপুল পরিমাণ ভোটে জিতবে। তারা জানান বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় নতুন করে উজ্জীবিত দলের নেতাকর্মীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অর্থ বছরের প্রথম মাসেই চমক দেখালো রপ্তানি বাণিজ্য। জুলাই মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 15%। রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা বলছেন, প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে রিজার্ভের ওপর চাপ কমে আসবে। ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। মেহেদী হাসানের রিপোর্ট। বৈশ্বিক অস্থিরতা গতি কমিয়েছে বিশ্ব বাণিজ্যে। এতে চাপে পড়েছে বিভিন্ন দেশের অর্থনীতি, টান পড়েছে রিজার্ভে। এমন বাস্তবতা সত্ত্বেও অর্থবছরের প্রথম মাসেই ইতিবাচক বার্তা দিল দেশের রপ্তানি বাণিজ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, সদ্যবিদায়ী জুলাই মাসে শুধু পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে $459 কোটি, যা আগের বছরের একই মাসের চেয়ে $61 কোটি বা 15% বেশি। আগের বছর অর্থাৎ 2022-23 অর্থবছরের জুলাইয়ে দেশে রপ্তানি আয় হয়েছিল $398 কোটি। এদিকে জুলাই মাসে লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে দেশের রপ্তানি। এ সময়ের জন্য $448 কোটি রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করেছিল সরকার, তবে অর্জিত হয়েছে এর চেয়ে 2.5% বেশি। রপ্তানিকারকরা বলছেন, রপ্তানিতে সরকারের নীতি সহায়তা ইতিবাচক প্রভাব ফেলেছে। গতি ধরে রাখতে কাঁচামাল আমদানি আরও সহজ করার পাশাপাশি বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিকল্প নেই। ওয়াটার ইন টার্মস অফ অ্যামাউন্ট আমাদের হয়তো বেড়েছে, আমরা দেখবি যে র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে, প্রাইস বেড়ে গেছে, সেগুলো কিন্তু কোয়ান্টিটি বাড়েনি। কোয়ান্টিটি যদি বাড়তো, ওয়াটার যদি আরো বাড়তো, তো ফ্যাক্টরিগুলো কম সাফার হতো, প্লাস আমাদের অর্থনীতি আরো বেশি প্রবৃদ্ধি হতো। চলতি অর্থ বছরের জন্য $6,200 কোটি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বর্ষায় বারবার ডুবছে চট্টগ্রাম। রাতভর ভারী বৃষ্টিতে বেশিরভাগ এলাকা কোমর পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে নগরবাসী। জলাবদ্ধতার জন্য এবার সিডিএকে দায়ী করলেন মেয়র। তার অভিযোগ, নালা নর্দমা খালা ভরাটে ডুবছে নগর। এদিকে ভারী বর্ষণে বাঁশখালীতে মাটির দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে ভারী বর্ষণ। আবহাওয়া অফিস বলছে 24 ঘন্টায় 228 মিলিমিটার বৃষ্টি ঝরেছে। কোমর পানিতে তলিয়ে গেছে বেশিরভাগ এলাকা। নগরী জুড়েই জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়ে বহদ্দারাট, বাদুরতলা, সুলকবহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, চকবাজার, বাকুলিয়ার বিভিন্ন এলাকা। কাতালগঞ্জ, শান্তিবাগ আবাসিক এলাকা, কেবি আমান আলী রোড, চাঁদগাঁয়ের শমশেরপাড়া, ফরিদারপাড়া, পাঠান্যাগোদা, মুন্সিপুকুর পাড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, তিনপুলের মাথা, রিয়াজউদ্দিন বাজার, মুরাদপুর এবং হালিশহরের লাখ লাখ বাসিন্দা। এখানে নালা জাম হয়ে রয়েছে, সুইচ গেট করে রাখছে, সুইচ গেট ছাড়ে না, সুইচ গেট অফ করে রাখছে। বাসার নিচে পানি উঠছে, কালকে রাতে অনেক পানি ছিল, রাতে আমরা ঘুমাতে পারিনি। কোমর পর্যন্ত পানি, ঘরে বাচ্চা আছে, রোগীরা আছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকার পাশাপাশি পানি সরে যাওয়ার পথ না থাকায় বারবার এই দুর্ভোগ বলে অভিযোগ করেছেন নগরবাসী। উন্নয়ন কাজগুলো বলে দেখুন ব্যাগিং বন্ধ করে রাখছি, কাল বন্ধ কমপ্লিট। আর গরমে পানি এখন বর্তমানে গলা গলা, আমরা কষ্ট পাই আর কাম কাজ করি খাইতে পারি না। একই অভিযোগ সিটি মেয়রেরও। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএকে দুষলেন তিনি। গাইডওয়াল দিয়ে তো পানি যাবে না, পানি যাবে খাল দিয়ে। খালের গভীরতা যদি না থাকে তাহলে আপনি পানি যাবে কোত্থেকে? আর আমাদের এখানে পাহাড়গুলো বালির পাহাড়, একটু বৃষ্টি হলেই সেখানে
বালি এসে জমে যায়। টানা বর্ষণে চট্টগ্রামের বাঁশখালীতে মাটির দেয়াল ধসে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে নগরীতে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। মতিঝর্ণা এলাকায় প্রায় 50টি পরিবারকে আমরা আশ্রয়স্থলে নিয়ে এসেছি এবং এদের অনেকেই আমাদের যে আশ্রয়কেন্দ্রগুলো আছে 19টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে না গিয়ে অনেকে তাদের নিজেদের আত্মীয় স্বজনের বাসায়ও গেছেন। প্রায় ৯,৫২৭ কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রকল্পের কাজ ৭৬% হয়েছে বলে দাবি করা হলেও এখনও সুফল মেলেনি। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের চনপাড়া বস্তি মাদকের হাট হিসেবে অল্পদিনেই পরিচিতি বেড়েছে। আছে ক্ষুদ্রাস্ত্রের ব্যবহার, সব মিলে ভয়ঙ্কর এক ডেরার নাম চনপাড়া। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। আজ প্রথম পর্ব। দিনে মাদকের বাজার, রাতে গোলাগুলি। গলির মাথায় ভিড় বেড়েছে স্কুল পড়ুয়াদের। এদের সাথে আছে আবার পোশাকি ছাত্রছাত্রী, যারা মাদক সরবরাহ করতেই পরে নেয় স্কুল ড্রেস। বলছিলাম রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের চনপাড়া বস্তির গল্প। অল্প দিনে বিখ্যাত হয়ে ওঠা এ বস্তির মানুষের দিনযাপনও ভিন্ন এক রুটিনে বন্দী। খুপরিগড়ের বাসিন্দারা রাজা মানেন ইউনিয়ন পরিষদ মেম্বার শমশেরকে। তার ইচ্ছেতেই চনপাড়ার আকাশে ওঠে চাঁদ, অস্ত যায় সূর্য। সঙ্গে আছেন জয়নাল নামের আরেক সহযোগী। স্কুলের ছেলে দেখা গেছে টাকা পয়সার অভাবে কাজ করতে পারে না, দরিদ্র খুব। তার মনে করেন কিছু কিছু প্রভাবশালী লোকেরা টাকা পয়সা লোভ দেয়, বাড়ি করে টাকা পয়সা লোভ দেয়, খারাপ কাজে পাঠায় কিংবা কিছু কিছু নেশা পানি বিক্রি করায়। স্কুলের সামনে মাদক বিক্রি করে, আমার মেয়ে স্কুলে যাইতে পারে না। এরা স্কুলের ব্যাগের ভিতরে মাদক দেওয়া দেয়, মাদক অল্প বয়সের পোলাপেন করে দেয়, মাদক না বিক্রি করলে মারধর করে। শিশুরা মাদক বহন না করলে তাদের উপর নির্যাতন চালায় শমশের মেম্বারের লোকজন। অভিভাবকদের ভয় দেখাতে গোলাগুলি চলে রাতের বেলা। আমি মাদক ব্যবসা না দেখে আমার জোর করে না মাদক ব্যবসায়, আমি না ব্যবসা আমার মারে ডর দেয় পিস্তলে। স্কুলে তো ধরে ধরে লওয়া জায়গা না না আইলে মারে। আঙ্গুর ডাক দিয়ে চিকন পকেট হাত দিয়া মাদক থুয়া দেওয়া পয়সা পুলিশ তো আইলে তো আঙ্গুর ধরবো না। আঙ্গুর তো স্কুলের পোশাক মোশাক আঙ্গুর তার চিকেন পকেট চিকেন পকেট লগে তো নাই, তো সারি দিব, তারপর আঙ্গুর পরে নিয়ে আবার মায়েরা মুরা পকেটে তারপর দিল। চনপাড়া সাম্রাজ্যে রয়েছে 126 একর জায়গা, বসবাস প্রায় 50,000 মানুষের। স্কুলে যেতে পারে এমন শিশুর সংখ্যা রয়েছে 10,000-এর মতো। টাকার লোভ দেখিয়ে শিশুদেরকে কাজে লাগাচ্ছে মাদক কারবারিরা। বাচ্চারা দিয়ে 200 টাকা দেয়, মাদকটা দিয়ে ওই জায়গায় এই ব্যবহার করে সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করে দেয়। যারা না হারে দিয়ে মাদক বেচায়, আর মাদকের মেন ডিলার ওই গডফাদার জয়নাল। ব্যাপারটি পুরোপুরি অবগত স্থানীয় পুলিশ সুপার। 150-এর উপরে লোকজন কিন্তু ক্রিমিনাল কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। মামলা হয়েছে প্রায় 16-17টা মামলা হয়েছে। মাঝে মধ্যে অভিযান চললেও অল্প দিনেই পুরনো রূপে ফিরে যায় চনপাড়া। আশা করি আমাদের কর্মতৎপরতা এবং আমাদের গোয়েন্দা যে কার্যক্রম সেটাকে যদি বলবৎ রাখি, অতি শীঘ্রই আমরা এই অত্র এলাকাকে মাদক নির্মূল করতে পারবো। চনপাড়ার সাম্রাজ্য বন্ধে বহুবার চেষ্টা হলেও কেন তার বাস্তবায়ন হয়নি তা জানতে চান এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। জানাবো ব্ল্যাক হিট ডেঙ্গু পরিস্থিতির খবর। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন চলতি মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে ডেঙ্গু সহায়তা কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। বাংলাদেশে ডেঙ্গু রোগের মৌসুম ধরা হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি থাকে জুলাই ও আগস্ট মাসে। এছাড়া বছর জুড়েও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। গত 5 বছরে ডেঙ্গু রোগের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় চলতি বছরের জুলাই পর্যন্ত যত রোগী মারা গেছেন তা এর আগে কখনো কোনো বছরের প্রথম 6 মাসে দেখা যায়নি। রোগীর চাপ সামলাতে প্রস্তুত রয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতাল। তবে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্তদের নিয়ে ঝুঁকির কথা জানালেন চিকিৎসকরা। আমরা তো অবশ্যই প্রস্তুত। আমাদের
এখানে অলরেডি জানেন যে আমরা অনেকগুলো ডেঙ্গু ওয়ার্ড আলাদা করেছি এবং আরও অনেক স্পেস আমরা রেখেছি। ডেঙ্গু ওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য নার্স একটা ইম্পর্টেন্ট, তো এই জন্য অলরেডি আমরা কিছু নার্সের ডিমান্ড দিয়েছি। এক ভ্যারাইটি দ্বারা আক্রান্ত আগে হয়ে থাকে, যদি দ্বিতীয় কোনো ভ্যারাইটি দ্বারা আক্রান্ত তাহলে তার সিভিয়ারিটি বাড়ে এবং সে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এবার কিন্তু সেটাই হচ্ছে, প্রত্যেকে সচেতন হইতে হবে যে যদি জ্বর দেখা যায় আগেই জানিয়ে নিশ্চিত হওয়া যায় যে তার ডেঙ্গু হয়েছে কিনা, কারণ ডেঙ্গু হইলে সে যদি আগে থেকে সচেতন থাকে তাহলে তার জটিলতা হয় না। আর যে সচেতন থাকে না সে হুট করে শকে চলে যায় বা অজ্ঞান হয়ে যায়, তখন তাকে কিন্তু মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে ডেঙ্গু সহায়তা কেন্দ্র। জনসচেতনতা বাড়াতে এই কেন্দ্র থেকে বিতরণ করা হয় লিফলেট। দেশ স্বাস্থ্য ক্ষেত্রে যেমন এগিয়ে যাচ্ছে, সব জায়গায় এগোচ্ছে, এটি ধারা অব্যাহত রাখার জন্য আছে আমাদের এই প্রচারণা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে শেষ যাত্রায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত শহীদ জায়া পান্না কায়সার বুদ্ধিজীবী কবরস্থানে চিরশয়ান। বিরোধ নিষ্পত্তিতে ডিজিটাল ভূমি জরিপ শুরু, আগামী অধিবেশনে পাশ হবে নতুন আইন, জানালেন মন্ত্রী। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জ্বালানি ও ওষুধ শিল্পে বিনিয়োগ করতে চায় ভারতের শিল্পোদ্যোক্তারা। বিমস্টেকের এক সেমিনার শেষে সংবাদ সম্মেলনে এই আগ্রহের কথা জানান তারা। এদিকে সংস্থাটির জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ যত বাড়বে, বাণিজ্য সম্ভাবনাও তত বেশি কাজে লাগানো সম্ভব। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত জোট বিমস্টেকের জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। বক্তারা বলেন, জ্বালানির চড়া দামের কারণে বিমস্টেকভুক্ত দেশগুলোতে মূল্যস্ফীতির লাগাম টানা কঠিন হয়ে পড়েছে। আলোচনায় অংশ নিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশ ডিজেল পাইপলাইন দুই দেশের জ্বালানি সহযোগিতার অনন্য উদাহরণ। বিমস্টেক দেশগুলোর মধ্যেও এ ধরনের সহযোগিতার তাগিদ দেন তিনি। is going through challenging times, perhaps one of the most difficult in recent memory. Given the post-COVID economic challenges and also the current global uncertainties, there is need for strong regional action more than ever before. In this context, our regional cooperation under BIMSTEC assumes even greater importance. All the member countries to cooperate in implementing grid interconnectivity with a view to promoting power transmission and electricity trade. পরে ভারত বাংলাদেশ চেম্বারের আয়োজনে সংবাদ সম্মেলনে ভারতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। কার্ডিয়াক, ক্যান্সার, নিউরো, গ্যাস্ট্রো কোথায় হবে 4টে জায়গায় দেখা হচ্ছে। ঢাকা নাম্বার 1, তারপর চট্টগ্রাম, তারপর সিলেট, তারপর খুলনা। স্প্যান অফ ইনভেস্টমেন্ট হবে ওভার আ পিরিয়ড অফ 5 years। ভারতের তুলনায় বাংলাদেশের রপ্তানি কম হলেও সম্প্রতি বাংলাদেশের রপ্তানি বেড়েছে। এই অবস্থায় আরও বেশি রপ্তানির জন্য বিদেশে বিনিয়োগের সুযোগ চান ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি। যদি আমরা 100 টাকার রপ্তানি করি ভারতে, 10 টাকা অন্তত আমাদেরকে অ্যালো করা উচিত ভারতে ইনভেস্টমেন্ট করার জন্য। ভারত কিন্তু ওয়েলকাম জানিয়েছে। সুবিধা পেলে ভারতে 5 থেকে $7 বিলিয়ন রপ্তানি হতে পারে বলেও জানান মাতরুবা আহমাদ। প্রেফারেন্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যারেঞ্জমেন্টস করা যায়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ বিদায়ে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সার। কেন্দ্রীয় শহীদ মিনারে পান্না কায়সারের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন রাজনীতিক, সংস্কৃতিজন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। শহীদ জায়া পান্না কায়সার মুক্তিযুদ্ধে স্বামী শহীদুল্লাহ কায়সারকে হারানোর পর 2 শিশু সন্তানকে নিয়ে নতুন করে সংগ্রাম শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি যুক্ত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শুরু থেকেই ছিলেন রাজপথে। আজীবন যুক্ত থেকেছেন শিশু কিশোরদের সংগঠন খেলাঘরের সাথে। কেন্দ্রীয় শহীদ মিনারে পান্না কায়সারের প্রতি খেলাঘরের শিশু কিশোরদের শেষ শ্রদ্ধা। খেলাঘরের ভাই বোনরা এরপর একে একে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশিষ্টজন, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সম্মান প্রদর্শন করলেন।
বিশিষ্টজনরা বলছেন বহুমুখী প্রতিভার পান্না কায়সারের অভাব পূরণ হবার নয়। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটা করতে গিয়ে পান্না কায়সার শিক্ষক হিসাবে, সংগঠক হিসাবে, একজন নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী হিসাবে সদা সর্বদা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মিছিলে সামিল হয়েছেন। স্বাধীনতার চেতনা রক্ষায়, স্বাধীনতার চেতনাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার এক অসামান্য দায়িত্ব তিনি নিয়েছিলেন। তার মৃত্যুতে যে আমাদের সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্বে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এটা সহজে পূরণ হবে না। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশে পান্না কায়সার অনন্তকাল বেঁচে থাকবেন বলেও জানান বিশিষ্টজনেরা। বাংলাদেশের স্বাধীন অস্তিত্বে চলার পথে যে সমস্ত মানুষ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি তাদের অন্যতম ছিলেন। সম্প্রীতির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সেই বাংলাদেশের কাজটাকে তিনি যেখানে রেখে গেছেন, সেই কাজটিকে আমাদের সবাই মিলে সম্পূর্ণ করার দায়িত্ব। মায়ের চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না মেয়ে শমী কায়সার। আমার মাই আমাদের বাবা, মাই আমাদের মা, তিনি আমাদের কাছে সব। আমরা তার রাজনৈতিক সংগ্রাম, অর্থনৈতিক সংগ্রাম, সামাজিক সংগ্রাম, ব্যক্তিগত সংগ্রাম, পারিবারিক সংগ্রাম সবকিছু আমরা দেখেছি। শুক্রবার সকাল 9:30টায় শমী কায়সারের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পান্না কায়সার। শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভূমি বিরোধ নিষ্পত্তিতে চট্টগ্রাম থেকে শুরু হয়েছে ডিজিটাল ভূমি জরিপ। সংসদের আগামী অধিবেশনে পাশ হতে যাওয়া নতুন ভূমি আইনে ভূমিদস্যুদের জেল জরিমানার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ভূমি মন্ত্রণালয়ের বিডিএস রোল আউট প্রকল্পের আওতায় সকালে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। জনসংখ্যা বাড়ায় মাথাপিছু ভূমির পরিমাণ কমছে, তৈরি হচ্ছে নানা বিশৃঙ্খলা। নতুন এই জরিপ শেষ হলে হয়রানি কমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। পার পার্সন যে চাষাবাদী জমি, সেটা হচ্ছে মাত্র 0.4778 হেক্টর, যে কারণে আমরা এই বাংলাদেশকে বলতে পারি যে এটা ল্যান্ড ক্রাইসিস কান্ট্রি। ভূমি শ্রেণী পরিবর্তন, খাল বিল, নালা নর্দমা, নদ নদী অবৈধ দখল সহ সব বিষয় উঠে আসবে জরিপে। ফলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে। এটি স্যাটেলাইটের মাধ্যমে আমরা পরবর্তীতে যখন ডিজিটাল জরিপ হবে, একবার করলে এগুলো বলা চলে যে অনেক আর বারবার করতে হবে না, এবং মামলা মোকদ্দমা নিয়ে যে সমস্যা, সেগুলো থেকেও আমরা পরিত্রাণ পাব। ভূমিমন্ত্রী জানান, দলিল যার ভূমি তার বিধানে নতুন আইন পাশ হবে সংসদের আগামী অধিবেশনেই। আমার মন্ত্রণালয় থেকে, আমার থেকে অন্যায় করে তারা কিন্তু শাস্তির বিধান কিন্তু আছে। আপনারা আইনটা আসার পরে আপনারা বুঝতে পারবেন শাস্তির বিধান কিন্তু দুই পক্ষকে রাখা হয়েছে। প্রথম পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে কমে আসবে সামাজিক বিশৃঙ্খলাও। মামলা মোকদ্দমা এই জমি নিয়ে সাংঘাতিক সমস্যা, ভাই ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলছে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার শোকাবহ আগস্ট। ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার খুব কাছাকাছি পৌঁছেছিল সরকার। বাইডেনের আমলে বদলে গেছে মার্কিন প্রশাসনের সেই অবস্থান, ফিরিয়ে দিতে চলছে টালবাহানা। সম্ভবত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে দেশটি, এসব জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এদিকে আরেক পলাতক নূর চৌধুরীর বিষয়ে কানাডার আদালত বাংলাদেশের পক্ষে রায় দিলেও এই খুনির তথ্য জানাতে বিলম্ব করছে দেশটি। মোহাম্মদ নুরুন্নবীর রিপোর্ট। বাঙালি জাতির একটি কলঙ্কজনক কালো অধ্যায় ৭৫-এর ১৫ই আগস্ট। কিছু ঘাতক কুলাঙ্গারের হাতে নিজ বাড়িতে সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আদালতের রায়ে ইতিহাসের ন্যাক্কারজনক এই হত্যাকাণ্ডে জড়িত ৫ জনের ২০১০ সালে ও ২০২০ সালে আরও একজন ঘাতকের
মৃত্যুদণ্ড কার্যকর হয়। পলাতক অবস্থায় একজনের স্বাভাবিক মৃত্যুর পর বাকি 5 জন এখনও ধরাছোঁয়ার বাইরে। এদের মধ্যে 3 জনের কোনো হদিসই নেই। 2 জন কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কানাডায় নূর চৌধুরী রাজনৈতিক আশ্রয় নাকি গ্রেফতার, কোন অবস্থানে আছে জানতে আইন মেনে মামলা করে বাংলাদেশ সরকার। আদালত তথ্য প্রদানের নির্দেশ দিলেও সময়ক্ষেপণ করছে দেশটি। এটা নিয়ে আমরা প্রাথমিকভাবে যে মামলাটি দায়ের করেছিলাম সেখানে আমাদের একটা প্রাথমিক বিজয় হয়েছে। কানাডার আদালত সরকারকে বলেছে এই তথ্যপত্র দেওয়ার জন্য, এবং সেটাতেও টাইম এক্সটেনশন বা ডিলে এরকম একটা ট্যাকটিক্স কানাডা সরকার নিয়েছে। প্রাথমিক বিজয় হয়েছে, এমনকি আমাদের আইনি প্রক্রিয়া চালাতে যে খরচ হচ্ছে সেটার একটা কম্পেনসেশনও কানাডা সরকারকে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা যত ছোটই হোক, বাট ডেভেলপমেন্টটা। ফাঁসি অবৈধ না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান হতাশাজনক। আগেও দেশটির লস অ্যাঞ্জেলস থেকে একজন খুনিকে ফেরত দিলেও খুনি রাশেদ চৌধুরীর বেলায় বেঁকে বসেছে দেশটি। আগের সরকারের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমাদের অনেক দূর অগ্রগতি হয়েছিল এবং উই ওয়ার জাস্ট ওয়েটিং ফর এ ডেট যে কবে রিপ্যাট্রিয়েট করবে, এরকম পর্যায়ে কিন্তু চলে গিয়েছিল। কিন্তু আমরা যেটা জেনেছি রাশেদ চৌধুরী সেখানে অ্যাসাইলাম সিক করেছিলেন এবং তাকে সম্ভবত অ্যাসাইলাম দেওয়া হয়েছে। এই আত্মস্বীকৃত খুনির ফেরতের বিষয়টিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এখতিয়ার বলে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অথচ এই আইন কর্মকর্তার কার্যালয়ের সাথে যোগাযোগেরই সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। কিন্তু ইদানিং যেটা বলছেন সেটা আরো বড় হতাশার জায়গা। সেটি হচ্ছে যে এটা অ্যাটর্নি জেনারেলের অফিসের এখতিয়ারভুক্ত বিষয়, আমাদের খুব বেশি কিছু করার নেই এখানে। একজন অপরাধীকে তাদের দেশের মাটিতে অবাধে বিচরণ করতে দেওয়ার যে ফল আউট, এটার কারণে তাদের যে ইমেজ সৃষ্টি হয় বা হচ্ছে, কিন্তু তাকে ধরে ফিরিয়ে দিলে সেই ইমেজটি অনেক ভালো হবে বা উচ্চ পর্যায়ে যেতে পারে। প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলছেন, এসব দেশ সবসময় আইনের শাসনের কথা বলে অথচ খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যায়। সেটি হলো যে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটি একটি ভিন্ন মাত্রায় যাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পিকনিকের ট্রলার ডুবিতে 8 জনের মৃতদেহ উদ্ধার, এখনও নিখোঁজ 2 শিশু। দেখছেন রাত 11টার 21 সংবাদ। বাঙালির মন ও মস্তিষ্কে যার অধিষ্ঠান চিরস্থায়ী, শরীরী মৃত্যু ঘটলেও তিনি জীবন্ত জাগরুক। বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। 1941 সালের আজকের দিনে বিশ্বকবির মহাপ্রয়াণ। কবিগুরুর 82তম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন আদিত্য মামুন। বাংলা ভাষা সাহিত্যে অনতিক্রম রবি, অনিবার্য নিয়তি বাঙালির জীবনে যাপনে, কৃষ্টি আর সংস্কৃতিতে। সাম্রাজ্যের চেয়েও বড় রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নিজেই প্রার্থনাতেই যাকে স্মরণ করে বাঙালি। তাই তো রীতি নীতি ও প্রথায় পরিণত হয়েছেন রবি। চিন্তার ক্ষেত্রে বিশ্বজাগতিক রবীন্দ্রনাথকে আপন করে নিয়েছে বাংলা ভাষা। বাংলা ও বাঙালিকে পরিচিত করেছেন বিশ্বাঙ্গনে, এনেছেন আন্তর্জাতিক চেতনা। শুধু বাংলা ভাষীদের মধ্যেই নয়, মানবিকতা, শুভবোধ, চিত্ত আর সত্তার সাথে বসবাস করা রবীন্দ্রনাথ শিল্প, সাহিত্য আর কলার সকল শাখায় ঋদ্ধ করেছেন বিশ্বকে। তার সত্তা প্রথিত শিল্প আর শিক্ষায়, এমনকি কৃষি ও কৃষকের জন্য ছিলেন ত্রাণকর্তার ভূমিকায়। Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships. বিমূর্ত প্রেমে তিনি নিজের স্রষ্টা। যারা শুভবোধ ও প্রগতিকে ভয় পায় তারাই বাধা মনে করে রবীন্দ্রনাথকে। যিনি বাঙালির রক্তে, মজ্জায়, অস্থিমজ্জায়, তাকে কি মুছে ফেলা যায়? রবীন্দ্রনাথ শ্বাস প্রশ্বাসের ন্যায় ধ্রুব, বঙ্গীয় যাপনে, জীবনে।
এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লও করুণা করে। এই পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। জীবনানন্দের শব্দমালায় বিনম্র শ্রদ্ধা কবিগুরু তোমায়। আদিত্য মামুন, 21শে টেলিভিশন, ঢাকা। বিশ্বকবির প্রয়াণ দিবসে ছায়ানট নিবেদন করে রবীন্দ্র স্মরণ ও বিশেষ সঙ্গীত আয়োজন আঘাত করে নিলে জিনে। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সাংস্কৃতিক ভবন মিলনায়তনে সম্মেলক গান দুঃখের তিমিরে যদি জলে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর রবীন্দ্রনাথের ধ্রুপদী গানগুলো পরিবেশন করা হয়। একক ও সম্মেলক সমবেত সঙ্গীতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রবীন্দ্র চেতনা দর্শনও মূর্ত হয়ে ওঠে দর্শক শ্রোতাদের মাঝে। চিরঞ্জীব রবীন্দ্রনাথ তার সৃষ্টি কলায় দুর্ভেদ্য হলেও মানুষ ঘনিষ্ঠতায় তিনি অদ্বিতীয়। সঙ্গীতে সুরলহরীতেও রবি বেঁচে থাকবেন অনন্তকাল। নানা আয়োজনে কুষ্টিয়া, সিরাজগঞ্জ সহ দেশ জুড়ে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস। রোববার সন্ধ্যায় কুষ্টিয়ায় আয়োজন করা হয় আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান তোমার অসীমে। কুষ্টিয়া পৌরসভার আয়োজনে এতে অংশ নেন গবেষক লালিম হক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ। পরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজম। পরে প্রশাসনিক ভবনে হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্ক হেডের ধাক্কায় পিকনিকের ডুবে যাওয়া ট্রলার ও এখন পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে 2 শিশু, 8 বছরের তুনা ও 5 বছরের নাফা। তারা উদ্ধার না হওয়া পর্যন্ত নদীতে অভিযান চলবে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ। তিনি জানান, উদ্ধার হওয়া ট্রলারে কোনো মরদেহ ছিল না। 8টি মোবাইল সেট, 2টি ব্যাগ ও একটি স্বর্ণের চেন পাওয়া গেছে ট্রলারে। পুলিশ জানায়, শনিবার রাত 8:30টার দিকে খিদিরপাড়া ইউনিয়নের রসকাটি পদ্মা শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে অর্ধশতাধিক যাত্রী ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তনের অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট সংস্থা। বিশ্বকাপে পাকিস্তানের সূচি বদলের দ্বিতীয় অনুরোধ এটি। এর আগে নবরাত্রি উৎসবের জন্য 15 অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচের সূচি পুনর্বিবেচনার কথা বলেছিল আহমেদাবাদের পুলিশ। ঘোষিত সূচি অনুযায়ী ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি হওয়ার কথা রয়েছে 12 নভেম্বর। একই দিন কলকাতায় সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা। স্থানীয় পুলিশ জানিয়েছে, একসঙ্গে 2টি বড় জমায়েতের কারণে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে সংশয় আছে, যে কারণে সূচি বদলের অনুরোধ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছে সিএবি। মধ্যরাতে বাংলাদেশে আসছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। বরণ করে নিতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়ে রেখেছে বিসিবি। শাহজালাল বিমানবন্দরে ট্রফি নিয়ে আগত প্রতিনিধি দলকে সম্ভাষণ জানাতে নির্ধারিত সময়ের আগেই যাবেন ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল। 3 দিনের প্রদর্শনের জন্য 3টি স্থান নির্ধারণ করা হয়েছে। সোমবার পদ্মা সেতুতে ছবি তোলার জন্য নেওয়া হবে ট্রফি, সেখান থেকে ফিরে রাখা হবে হোটেলে। পরদিন মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবি কর্মকর্তা কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে। শেষের দিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। ব্রাইটন ছেড়ে চেলসিতে যোগ দিলেন স্প্যানিশ গোলরক্ষক রোবের্তো সানচেস। এদিকে 5 বছরের চুক্তিতে অফিসিয়ালি ম্যান সিটির জার্সি গায়ে জড়ালেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ইয়স্কো ভার্দিওল। এডওয়ার্ড মেন্ডি ক্লাব ছাড়ার পর থেকে নতুন গোলরক্ষকের সন্ধানে ছিল চেলসি। অবশেষে স্প্যানিশ খেলোয়াড় রোবের্তো সানচেজই সমাধান মিলল তাদের। মৌসুম শুরুর আগে ব্রাইটন থেকে তাকে দলে টানল লন্ডনের ক্লাবটি। এদিকে লাইপজিগে দারুণ 2টি মৌসুম কাটিয়ে সিটিতে যোগ দিলেন ভার্দিওল। ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো না হলেও ব্রিটিশ গণমাধ্যমের তথ্য মতে তাকে কিনতে 7,70,00,000 পাউন্ড খরচ হয়েছে সিটির। তাতে 21 বছর বয়সেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ডিফেন্ডার হয়ে গেলেন তিনি। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ।
যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের কোনো প্রভু নেই, জনগণই শক্তি, বললেন শেখ হাসিনা। সরকারের অর্জন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ। শেখ হাসিনা কারো কাছে মাথা নত করে না, বিশেষ বর্ধিত সভায় ওবায়দুল কাদের। অপশক্তি প্রতিরোধে প্রস্তুত তৃণমূল। অর্থ বছরের প্রথম মাসেই রপ্তানি বাণিজ্যে চমক, রিজার্ভের জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। বর্ষায় বারবার ডুবছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী। সিডিএ-কে দুষছেন সিটি মেয়র। নারায়ণগঞ্জের চনপাড়া মাদক আর অস্ত্রের অভয়ারণ্য, স্কুলের পোশাকে অবৈধ কারবার। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।